হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি আজ থেকে নতুন ক্লাস, যেটা হচ্ছে তোমাদের 7000 জিকে ক্লাস 1। 7000 জিকে আমি তোমাদের পরপর করিয়ে দেবো। তোমাদের টাইম লাগবে, পার ডে 50টা করে কোশ্চেন করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা অনলাইন চলে এসছো একটু মেসেজ করে দাও, এবং সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে দাও, তাহলে আজকে ক্লাস শুরু করব। এবং সামনে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে। তোমাদের নতুন WBSI, লেডি এসআই কনস্টেবল, লেডি কনস্টেবল বেরিয়েছে, এক্সাইজ কনস্টেবলের মেন্স আছে, WBCS প্রিলিমস আছে, এবং তার সাথে রেলের গ্রুপ ডি পরীক্ষা, এনটিপিসি পরীক্ষাও যাদের বাকি রয়েছে। তো তোমাদের সবার এই প্রশ্নগুলো কাজে লেগে যাবে। ওকে, তো টোটাল যাদের আগে ক্লাসগুলো দেখে নিছো 1 থেকে 128 পর্যন্ত মক টেস্ট, তোমরা তাদের একবার রিভাইজ হয়ে যাবে। এবং একদম যারা নতুন, তোমাদের নতুন করে কিন্তু এই 7000 জিকে পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়ে যেতেই হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবসকি একাডেমি। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, যেখানে যাবতীয় পিডিএফ সংক্রান্ত সমস্ত তথ্য আমি এখানে পোস্ট করে দিই। আমাদের ফেসবুক পেজও রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। এবং আমাদের 1 থেকে যে 128 নম্বর যে মক টেস্ট 7000 জিকে, সেটাই আমরা নতুনভাবে শুরু করছি। ওকে, তো এটা একটু তোমরা দেখে নাও। সবার প্রশ্ন তোমাদের জন্য যেটা রয়েছে, ড্যাশ পেনিসিলিন আবিষ্কার করেন। দেখো তোমাদের রিসেন্টলি এনটিপিসি পরীক্ষাতেও এই প্রশ্নটা অলরেডি চলে এসেছে। ড্যাশ পেনিসিলিন আবিষ্কার করেন, 1 নম্বর প্রশ্ন। তাড়াতাড়ি অ্যান্সার করো, কি এটার অ্যান্সার হবে। ওকে, 1 নম্বর প্রশ্ন, ড্যাশ পেনিসিলিন আবিষ্কার করেন। তো 1 নম্বর প্রশ্ন, এটা সঠিক অ্যান্সার হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, তিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। নেক্সট চলে আসি 2 নম্বর প্রশ্ন, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি। দেখো প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড আছে, একটু ভেবে চিন্তে অ্যান্সার দেবে। ওকে, এই প্রশ্নটা আমি তোমাদের টেলিগ্রামেও অনেকবার শেয়ার করেছিলাম। ওকে, তো কি অ্যান্সার হবে এখানে। এটার অ্যান্সার হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। আমরা সাধারণত সোডিয়াম কার্বনেট পড়ে রেখেছি, কিন্তু যদি তোমাদের দুটোই অপশনে থাকে, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট এবং শুধু সোডিয়াম কার্বনেট, তাহলে কিন্তু সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট অ্যান্সার হবে। এবার কেন হচ্ছে সেটা একটু দেখে না। দেখো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, যার ফর্মুলা হচ্ছে Na2CO3 10H2O, অলসো নোন অ্যাজ ওয়াশিং সোডা। ওকে, এবং এইটা হচ্ছে দ্য মোস্ট কমন হাইড্রেট অফ সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সব থেকে কমন যে হাইড্রেট, যার মধ্যে 10 মলিকিউল ওয়াটার, মানে 10 মলিকিউল জল থাকে। দেখো এখানে যে সংকেতটা দেখতে পাচ্ছ 10H2O, মানে হচ্ছে 10 মলিকিউল ওয়াটার। ওকে, তো এইটা হচ্ছে পুরো সংকেত তোমাদের ওয়াশিং সোডা। তো এবং যদি তোমাদের অপশনে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট না থাকে, তখন সোডিয়াম কার্বনেট শুধু অ্যান্সার হয়ে যাবে। তো ডিটেলসে পড়বো আমরা একদম। 3 নম্বর প্রশ্ন, একটি রকেট উপরে উঠতে পারে ড্যাশের প্রতিক্রিয়ার কারণে। এটা হচ্ছে আমাদের থার্ড প্রশ্ন। তাড়াতাড়ি, একটি রকেট উপরে উঠতে পারে ড্যাশ প্রতিক্রিয়ার জন্য, এটা হচ্ছে আমাদের থার্ড প্রশ্ন। তো দেখো এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি, গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণের জন্য। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, সিএনজির ফুল ফর্ম কি, তোমার কাছে জানতে চেয়েছে। দেখো ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, তাড়াতাড়ি কমেন্ট করো। সিএনজির ফুল ফর্ম কি। দেখো এরকম ধরনের প্রশ্ন তোমাদের WBSIও এসেছে, তোমাদের কনস্টেবলের পরীক্ষাতেও এসেছে। তো তাড়াতাড়ি অ্যান্সার করবে, সিএনজির ফুল ফর্ম কি। তো সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো যারা ডি করেছো প্রত্যেকে সঠিক। এবং দেখো সিএনজির মধ্যে মানে মেনলি কোন উপাদানটা থাকে, সেটা থাকে মিথেন। মিথেনের সংকেত কি, CH4। ওকে, তো এই ডিটেলস গুলো কিন্তু তোমরা মনে রাখবে। 5 নম্বর প্রশ্ন, মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কত। মানব দেহে কতগুলো ক্রোমোজোম থাকে সেটা তোমাকে বলতে হবে টোটাল। তো এটা খুব ইজি প্রশ্ন। তো দেখো মানব দেহে টোটাল থাকে 46টি ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম, যার মধ্যে তোমাদের 44টা থাকে অটোজোম এবং 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো এই দুটো মনে রাখবে পরীক্ষার জন্য। ভিটামিন এর ঘাটতির ফলে যে রোগটি হয়, ভিটামিন এর অভাবে কোন রোগটি হয়ে থাকে, অ্যান্সার করো। তো এখানে কি কি অ্যান্সার হবে, ভিটামিন এ অভাবে হয় আমাদের রাতকানা, এবং এটাও কিন্তু অনেকবার তোমাদের পরীক্ষায় এসছে। ICICI কিসের নাম। ICICI এটা কি সেটা তোমাকে বলতে হবে। অপশনগুলো দেখবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থনৈতিক প্রতিষ্ঠান। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে। যোজনা কমিশন মানে হচ্ছে প্ল্যানিং কমিশন যেটা, তো প্ল্যানিং কমিশন বন্ধ হয়ে গিয়ে তারপরে কোনটা শুরু হয়েছে, সেটাই হচ্ছে এখানে এটার অ্যান্সার। তাড়াতাড়ি অ্যান্সার করো।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ইকোনমিক্স থেকে দু একটা প্রশ্ন এরকম ধরনের আসবে, খুব ইজি টাইপেরই আসবে তোমাদের, বিশেষ করে পুলিশের পরীক্ষায়। কিন্তু তোমাদের পড়তে হবে প্রত্যেকে, কেউ যেন স্কিপ করবে না। তো দেখো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে, নীতি আয়োগ শুরু হয়েছে, আমরা প্রত্যেকে জানি নীতি আয়োগ শুরু হয়েছে। নেক্সট, কোন ধারাকে ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীর আলাদা করে, যেটা সম্প্রতি রদ করা হয়েছে? তো আগে এই কোন ধারাটি জম্মু কাশ্মীরকে ভারতের বাকি অংশ থেকে আলাদা করতো, কিন্তু যেটা সম্প্রতি 2019-এই তোমাদের রদ হয়ে গেছিল। তো কোন ধারার কথা এখানে বলা হয়েছে সেটা তোমাকে বলতে হবে। তো এখানে যে ধারাটি কথা বলা হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 370, খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। সংবিধানে কোন সংশোধনে জিএসটি লাগু হয়? জিএসটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লাগু হয় সেটা তোমাকে বলতে হবে। তো কি অ্যান্সার হবে করো দেখি। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে 101তম সংবিধান সংশোধন, অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবং দেখো সবার প্রথম জিএসটি কোন দেশ লাগু করেছিল, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে, তো মনে রাখবে ফ্রান্স সবার প্রথম জিএসটি লাগু করেছিল। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কাদের দ্বারা? রাষ্ট্রপতিকে নির্বাচন করে কারা? এটা তোমাকে বলতে হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন। এবং এটা যত সম্ভব তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস 2018-তে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে এই প্রশ্নটি এসেছিল। তো দেখা যাক কে আনসার করতে পারে। এবং ওটা তোমাদের গ্র্যাজুয়েশন পাস পরীক্ষা, মিসলেনিয়াস, তোমাদের ডাব্লিউবিএসআইও গ্র্যাজুয়েশন পাস, ডাব্লিউবিসিএসও গ্র্যাজুয়েশন পাস, এনটিপিসিও গ্র্যাজুয়েশন পাস। তো অ্যান্সার করো। তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, নির্বাচনী কলেজিয়াম দ্বারা। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে? তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে? দেখো এখানে যে প্রশ্নগুলো করাচ্ছি সবই কিন্তু 1 থেকে 128তম যে মক টেস্ট গুলো নিয়েছিলাম 7000 জিকে, সেটাই পরপর একদম 1 নম্বর মক টেস্ট থেকে শুরু করে পরপর কিন্তু আমি ক্লাসগুলো করিয়ে দেবো, যাতে তোমাদের রিভিশন হয়ে থাকে। ওকে, তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে 2014 সালে তেলেঙ্গানা তোমাদের নতুন রাজ্য গঠিত হয়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত সেটা তোমাকে বলতে হবে। এবং রিসেন্টলি তোমাদের এনটিপিসি পরীক্ষাতেও ভিক্টোরিয়া জলপ্রপাত রিলেটেড একটা প্রশ্ন এসছে। তো কি অ্যান্সার হবে এটা? তো ভিক্টোরিয়া জলপ্রপাত, এটা দেখো এটা অ্যান্সার হচ্ছে আফ্রিকা মহাদেশে রয়েছে। এবার দেখো এখানে একটা ডিটেলস তোমাকে মনে রাখতে হবে, এটা মনে রাখবে জামবেজি নদীর উপর রয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। রিসেন্টলি তোমাদের এনটিপিসি পরীক্ষা যেটা 2 দিন আগে যে শিফটটা হয়েছিল সেখানে এসেছিল যে ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকার কোন নদীর উপর রয়েছে? তো জামবেজি নদী। তো তোমাদের সব জায়গাতে এই প্রশ্নগুলো কাজে লেগে যাবে। দেখো কবে পড়েছিলাম সেখান থেকে তোমরা কমন পাচ্ছ পরীক্ষায়। ঝুম হলো কি? হোয়াট ইজ ঝুম? এটা তোমাদের জিওগ্রাফি রিলেটেড প্রশ্ন, তোমাদের পরীক্ষায় কিন্তু জিওগ্রাফি থেকে প্রশ্ন আসবে পুলিশের পরীক্ষায়। যারা এসআই কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য মাস্ট এই 7000 জিকে পুরো কমপ্লিট করা। ওকে, তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে, ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি। এবং এখানে দেখো একটু ডিটেলস আমি তোমাদের মনে রাখছি। দেখো ঝুম আরেকবার মনে রাখবে, এটা হচ্ছে শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশন মানে কি, স্থানান্তরিত চাষ। এবং এটা সব থেকে ওল্ডেস্ট মানে একটা প্রক্রিয়া সিস্টেম একটা, এই ঝুম কাল্টিভেশন বা একটা শিফটিং কাল্টিভেশন, স্থানান্তরিত চাষ। এটুকু মনে রাখবে, তোমাদের পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। নিম্নোক্ত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তো এগুলোর মধ্যে কোনটা পশ্চিমবঙ্গে অবস্থিত নয় সেটা তোমাকে বলতে হবে। দেখো স্ট্যাটিক জিকে তোমাদের দেখবে কালকে এসআই এর জন্য সেপারেট ভাবে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম কি কি পড়তে হবে তোমাদের। ওকে, কনস্টেবলের জন্য সেম সিলেবাস, তবুও কনস্টেবলের জন্য আলাদাভাবে আমি আরেকটা বানিয়ে দেবো। তো তবুও তোমাদের এইগুলো কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, সেইরকম ধরনের প্রশ্ন কিন্তু এগুলো। তো বনভূমিটি নিম্নোক্ত কোন বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলেছে, 9 পর্যন্ত পড়বে কিন্তু। ওকে, তো এখানে কি হবে? তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে মানস। তো মানস ন্যাশনাল পার্ক বা মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। এটা কোন রাজ্যে? মনে রাখবে মানস হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। মানস ন্যাশনাল পার্ক বা মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা তোমাদের আসামে রয়েছে। রামসার সাইট কথাটি কোনটির সাথে সম্পর্কিত? রামসার সাইট, তাড়াতাড়ি, এটা তোমাদের 16 নাম্বার প্রশ্ন, টোটাল 50টা প্রশ্ন আছে। রামসার সাইট কথাটি কোনটির সাথে সম্পর্কিত? তো দেখো এখানে এটার অ্যান্সার মনে রাখবে, এটা হচ্ছে ওয়েটল্যান্ড বা জলাভূমির সাথে সম্পর্কিত। এবং আরেকটা ডিটেলস তোমাকে মনে রাখতে হবে, বর্তমানে আমাদের ভারতে 42টি ওয়েটল্যান্ড বা রামসার সাইট রয়েছে। তোমাদের এবার কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, এটা একদম আব্দু কাদের মধ্যে হয়েছিল সেটা তোমাকে বলতে হবে।
পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এবং যাদের সামনে এনটিপিসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের কিন্তু এই হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে এই প্রশ্নগুলো একবার রিভিশন করে নেবে। এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে। ওকে, কারণ স্ট্যাটিক জিকে কিন্তু এনটিপিসি পরীক্ষায় বেশি আসছে। তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় অলরেডি চলে এসছে এনটিপিসিতে, এবং তোমাদের পুলিশের পরীক্ষাতেও অনেক আসে। মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের টপিকটাই সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? তো মনে রাখবে 1938 সালে যে হরিপুরা অধিবেশন হয়েছিল সেখানে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি বা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 20 নম্বর প্রশ্ন, বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিল? তো বিচারক কিংসফোর্ডের উপর হামলা চালিয়েছিল ক্ষুদিরাম বসু, এবং তার সাথে তার পার্টনার কে ছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তার পার্টনার কে ছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে প্রফুল্ল চাকি, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা প্রত্যেকেই জানি 1919 সালে হয়েছিল, অমৃতসর পাঞ্জাবে হয়েছিল। এবার এখানে তোমার কাছে আমি জিজ্ঞেস করছি যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কেন হয়েছিল, কোনটির জন্য হয়েছিল? তো মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টের জন্য এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এবার আমরা একটু এক্সট্রা ডিটেলস দেখব। সবার প্রথম একটা প্রশ্ন তোমরা মনে রাখবে যেখান থেকে প্রশ্ন তৈরি হয়, যে রাওলাট অ্যাক্ট এটা কি বলা হয়? ব্ল্যাক অ্যাক্ট। তোমাদের প্রশ্ন আসবে ব্ল্যাক অ্যাক্ট কোনটিকে বলা হয়? তো মনে রাখবে রাওলাট অ্যাক্টকে বলা হয় ব্ল্যাক অ্যাক্ট। এটা কবে পাস হয়েছিল? 10 মার্চ 1919 সালে। ওকে, এবং এখানে কি হয়েছিল, এটা পাস করার কি হয়েছিল, যে তখনকার যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তারা যে কোনো মানুষকে বিনা কারণে তাকে গ্রেফতার করে নিত এবং জেলের মধ্যে ভরে রেখে দিত দিনের পর দিন। তাদের কোনো রকম কোনো ছাড় দেওয়া হতো না। মানে কাউকে সন্দেহ হলো তাকে পুলিশ স্টেশনে জেলে ভরে দিল, মানে কোনো রকম কোনো ট্রায়াল বা বিচার ছাড়াই। তো ওকে, এইটার জন্য এই তোমাদের জালিয়ানওয়ালাবাগে একটা সংগঠন হয়েছিল এটার বিরুদ্ধে। তো সেই জন্য তখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। নেক্সট চলে আসি, নিম্নে কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? দিন ই ইলাহির সদস্য ছিলেন বলেছে। আচ্ছা, অনেকজন বলছে ডাব্লিউপি 34%, দেখো ওটা ডাব্লিউপি সাইটের প্রবলেম, দুদিন পর দেখবে ঠিক হয়ে যাবে। সবাই অ্যাপ্লাই করবে, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে কোনো কিছু বলা নাই যে 34% লাগবে, ওখানে জাস্ট লেখা আছে মাধ্যমিক পাস হলেই হবে। 2-3 দিন ওয়েট করো, দেখবে ওদের সার্ভার অটোমেটিক ঠিক হয়ে যাবে, তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সবাই পারবে, শুধু তুমি মাধ্যমিক পাস হয়ে থাকলেই হবে। অ্যান্সার করো এখন। তো নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে রাজা বীরবল, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল? 1928 সালে যে সাইমন কমিশন বয়কট করা হয়েছিল তার কারণ কি? এটা হচ্ছে আমাদের 23rd নম্বর প্রশ্ন, এবং প্রত্যেককে বলবো যাদের আগে থেকে এগুলো পড়া আছে এবার যেন অ্যাকুরেসি রেটটা ভালো থাকে। 50টার মধ্যে তুমি যদি 50টা অ্যাটেন্ড করো যেন তোমার 50টাই ঠিক হয়, কারণ এগুলো তোমাদের আগে পড়ানো আমার। এবং যারা নতুন তোমরা একদম মুখস্থ করে নেবে, খাতায় নোট ডাউন করে নিতে পারো, অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। ওকে, কিন্তু পিডিএফটা পেড, এটা মনে থাকে যেন। তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে যে কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না, তাই 1928 সালে সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল। 2020 প্রবাসী ভারতীয় দিবসের ভেন্যু শহর কোনটি? তো এবং আরেকটা বলে রাখি, যারা এই 7000 জিকের পিডিএফ কিনেছো সেখানে দেখবে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপডেট করা নেই। এই প্রশ্নটা দেখবে ওখানে 2019 ছিল, তো আমি এই ভিডিওর মাধ্যমে একদম আপডেট করে দিচ্ছি, তোমরা খাতায় একটু নোট ডাউন করে নেবে। 2020-তে প্রবাসী ভারতীয় দিবসের ভেন্যু কোথায়? তো মনে রাখবে 2020-তে এর ভেন্যু হচ্ছে নিউ দিল্লি, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আর একটা ডিটেলস তোমাদের পরীক্ষায় আসবে, প্রবাসী ও ভারতীয় দিবস কোন দিন পালন করা হয়? প্রত্যেক পরীক্ষায় আসে, মনে রাখবে এটা প্রত্যেক বছর 9th জানুয়ারি। তোমাদের দেখবে ইম্পর্টেন্ট ডেটস এ দুটো ভিডিও দিয়েছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসের। তো সেখানেও আমি এটা তোমাদের করিয়ে দিয়েছি প্রবাসী ভারতীয় দিবস কোন দিন পালন করা হয়। তো এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তোমরা ওই পিডিএফ গুলো টেলিগ্রামে পেয়ে যাবে, এবং এখানে তোমাদের যেন রিভাইজটা ঠিকঠাক ভাবে হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাড়াতাড়ি অ্যান্সার করো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2020। দেখো এই প্রশ্নটাও আমি আপডেট করে দিয়েছি। তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটা মনে রাখবে গুয়াহাটি, আসাম, অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? এটা হচ্ছে আমাদের 26 নম্বর প্রশ্ন। এখানে কি অ্যান্সার হবে?
তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে আনন্দ মঠ, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার এক্সট্রা ডিটেলস তোমাকে মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্দে মাতরম গানটি গেয়েছিলেন 1896 সালে কংগ্রেসের ক্যালকাটা অধিবেশন যেখানে হয়েছিল সেখানে, এবং এটা কোথায় হয়েছিল, বেডন স্কোয়ার নামক জায়গাটিতে। তো এই বেডন স্কোয়ার এই স্টেডিয়াম বা এই জায়গা, এখানে তোমার 1896 সালে এই বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, এবং এটা হচ্ছে কলকাতা অধিবেশন। ওকে, 1896 সালে যে কলকাতা অধিবেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, সেখানে গানটি গাওয়া হয়েছিল। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসছে। এবং তার সাথে মনে রাখবে পোয়েট সরলা দেবী, তো সরলা দেবী তিনি, সরলা দেবী চৌধুরানী, তিনি বেনারস কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল 1905 সালে, সেখানেও তিনি এই গানটি তার পরবর্তীকালে গেয়েছিলেন। 1905 সালে যে বেনারস অধিবেশন হয়েছিল কংগ্রেসের সেখানে। ওকে, দুটো ডিটেলস তোমাকে মনে রাখতে হবে। নীল লোহিত কার ছদ্মনাম? দেখো ছদ্মনাম থেকে একটা প্রশ্ন পুলিশের প্রত্যেক বছর পরীক্ষায় আসে। নীল লোহিত কার ছদ্মনাম তোমাকে বলতে হবে। তো মনে রাখবে নীল লোহিত এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এখানে মনে রাখবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। এই উচ্চতাটাও তোমরা মনে রাখবে, এবং বিশেষ করে এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কোনো পরীক্ষা তুমি দাও, আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে ভালোভাবে এই টপিকটা তোমাদের পড়তে হবে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের যে নদ নদী রয়েছে, এই যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, এগুলো কোথায় অবস্থিত, এর উচ্চতা কত, এই টপিকগুলো এখান থেকে প্রশ্ন প্রচুর আসে। এবার দেখো ভারতের প্রথম তৈলখনি কোনটি? ভারতের প্রথম তৈলখনি কোনটি? জিওগ্রাফি থেকে ভারতের প্রথম তৈলখনি কোনটি? তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে ডিগবয়, অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। নেক্সট, লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগ পত্র কার কাছে জমা দেবে? মানে লোকসভার স্পিকার, অধ্যক্ষ মানে হচ্ছে স্পিকার, স্পিকার যদি তা রিজাইন করতে চায়, তার পদত্যাগ করতে চায়, তার রিজাইন পেপারটা, পদত্যাগ পত্রটি কার কাছে জমা দেবেন? দেখো কনস্টিটিউশন এমন সুন্দরভাবে এই নোটটার মধ্যে তৈরি করা আছে যে পরীক্ষায় তুমি একদম ডাইরেক্ট কমন পেয়ে যাবে। এবং এখানে একটু বুঝে নাও, যাদের পড়া আছে তোমরা যেন এগুলো সঠিক অ্যান্সার দিতে পারো, এবং যারা নতুন তোমাদের কিন্তু একটু চোখ মুজে মুখস্থ করে নেবে এই প্রশ্নগুলো। ওকে, এবং তোমাদের ডেসক্রিপটিভ বইও কিনতে বলেছিলাম, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমি বইয়ের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই বইগুলো একটু দেখে নেবে অনলাইনে, এবং অফলাইনে কোনো বইয়ের দোকানে গিয়ে বইগুলো কিনে নেবে। ওকে, কারণ পড়তেই হবে, ডেসক্রিপটিভটা পড়া খুবই দরকার, তবেই তুমি এগুলোর অ্যান্সার মনে রাখতে পারবে। তো এখানে দেখো ডেপুটি স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র জমা দেবে। এবার এখানে তোমাকে ডেপুটি স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র জমা দিল। ওকে, তারপরে পরবর্তী প্রশ্নে দেখো, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দেখা যাক এটা কে সঠিক অ্যান্সার করতে পারে। আমাদের সংসদের উভয় কক্ষে যে যৌথ অধিবেশন হয়, তো সেখানে সভাপতিত্ব কে করেন? এটা হচ্ছে 31 নম্বর প্রশ্ন। তো মনে রাখবে সেখানে সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ, মানে লোকসভার যে স্পিকার থাকে সে সেখানে সভাপতিত্ব করে, মানে সে সেখানকার প্রেসিডেন্ট হয়ে থাকে। এবার এখানে তোমাকে ডিটেলসটা যেটা আমি দিচ্ছি সেটা তোমাকে মনে রাখতে হবে। এই যে জয়েন্ট সেশন হচ্ছে লোকসভা এবং রাজ্যসভাকে যখন যে যৌথ অধিবেশনটা হচ্ছে, সেটা ডাকে কে? এই প্রশ্নটাও তোমাদের অনেক সময় আসে। তো সেটা যদি প্রশ্ন আসে যে কে ডাকে, তো তখন অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। ওকে, এবং এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 108 নম্বর আর্টিকেল। সব তোমাকে কিন্তু ডিটেলসে পড়তে হবে। এবং এটার প্রিসাইড মানে হচ্ছে সভাপতিত্ব কে করেন? এটা সভাপতিত্ব করেন দা স্পিকার। এবার মনে করো এখানে বলা রয়েছে যে তোমার মনে করো স্পিকার লোকসভার অধ্যক্ষ ডাকলো আমাদের রাষ্ট্রপতি বোথ সেশনকে, এই জয়েন্ট সেশন নিয়ে তোমার মনে করো স্পিকারের সভাপতিত্ব করার কথা। এবার স্পিকার সেদিন অ্যাবসেন্ট, তাহলে তার জায়গায় কে সেদিন সভাপতিত্ব করবে? তাহলে এখানে দেখে নাও, ইন দেয়ার অ্যাবসেন্স মানে স্পিকারের অনুপস্থিতিতে সেখানে যে ডেপুটি স্পিকার যিনি থাকবেন তিনি সেখানকার তোমার সভাপতিত্ব করবেন। ওকে, এইটা বলা রয়েছে এখানে, তো সেটা তোমাদের মনে রাখবে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এবার ডেপুটি স্পিকারও যদি না থাকে তখন ডেপুটি চেয়ারম্যান যিনি রয়েছেন রাজ্যসভার তিনি তার সভাপতিত্ব করবেন। এবং আরেকটা কথা মনে রাখবে, চেয়ারপারসন যিনি থাকবেন তিনি কিন্তু কখনোই এর সভাপতিত্ব করতে পারবেন না, এটাও কিন্তু আমাদের সংবিধানে বর্ণিত রয়েছে। তাহলে একবারে পুরো ডিটেলসে আমরা এখানে পড়ে নিলাম, যাতে আমাদের নতুন ভাবে কিন্তু না বুঝতে হয় বা অন্য কোথাও না পড়তে হয়, একদম খাতায় নোট ডাউন করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভার অধিবেশনের আহ্বান ও সমাপ্তি ঘোষণা কার মানে কে করেন? দেখো কিছুক্ষণ আগেই বললাম, আগের প্রশ্নটা দিয়ে আমি তোমাকে ডিটেলসে ডিসকাস করলাম। এবার অ্যান্সার করো, লোকসভার যে জয়েন্ট সেশন হচ্ছে বা লোকসভার যে অধিবেশন রয়েছে
সেটার আহ্বান ও সমাপ্তি ঘোষণা করেন কে? তো সেটা মনে রাখবে রাষ্ট্রপতি, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো লোকসভার অধিবেশন, এটা শুধুমাত্র লোকসভা বলেছে, রাজ্যসভা নয় কিন্তু, শুধুমাত্র লোকসভার অধিবেশনের সভাপতিত্ব কে করেন? লোকসভা আমাদের যেটা হয় অনেক সময় ডিসকাশন যেগুলো হয় প্রত্যেক লোকসভাতে, তো সেখানকার সভাপতিত্ব কে করেন, মানে প্রেসিডেন্ট কে থাকেন সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে মনে রাখবে যিনি বর্তমান স্পিকার বা অধ্যক্ষ, অধ্যক্ষই মানে হচ্ছে স্পিকার, ঠিক আছে, তো অধ্যক্ষ যিনি থাকবেন বা স্পিকার যিনি থাকবেন তিনি হচ্ছেন লোকসভার সভাপতিত্ব করেন। 34 নম্বর প্রশ্ন, এটা কনফিউজিং প্রশ্ন। ভারতের সবচাইতে বড় সেচ খাল কোনটি? ভারতের সবচাইতে বড় সেচ খাল কোনটি? তো মনে রাখবে ভারতের সবচেয়ে বড় সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। ওকে, এবার এখানে আমরা একটু ডিটেলস পড়বো যে এই যে ইন্দিরা গান্ধী ক্যানেল, এটা হচ্ছে লংগেস্ট ক্যানেল ইন ইন্ডিয়া, লংগেস্ট ক্যানেল ইন ইন্ডিয়া। এবং তার সাথে মনে রাখবে এই যে সেচ খাল বলা রয়েছে, এই ডিটেলসটা মনে রাখো, এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে। তো কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট, কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট, এটা হচ্ছে একটা মাল্টিপারপোজ ইরিগেশন প্রজেক্ট যেটা গোদাবরী নদীর উপর রয়েছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট মাল্টি স্টেজ লিফট ইরিগেশন প্রজেক্ট। ওকে, তো এটাও তোমাদের কিন্তু এবার পরীক্ষায় আসার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, তো এটা তোমাদের মুখস্থ করতে হবে। নেক্সট চলে আসি, দেখো দ্য লাস্ট সাফার, এই চিত্রটি কে এঁকেছেন? এটা তোমাদের স্ট্যাটিক জিকের প্রশ্ন। দ্য লাস্ট সাফার, এই চিত্রটি কার আঁকা? 35 নম্বর প্রশ্ন। তো এখানে মনে রাখবে এই চিত্রটি এঁকেছিলেন লিওনার্দো দি ভিঞ্চি, অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দেনা পাওনা কার লেখা ছোট গল্প? প্রশ্নটা ভালো করে না বুঝতে পারলে তুমি এক্সাম সেন্টারে ভুল করে চলে আসবে। দেনা পাওনা এটা কার লেখা ছোট গল্প, শর্ট স্টোরিজ, কার লেখা? এটা হচ্ছে তোমাদের 36 নম্বর প্রশ্ন। এবং তোমাদের কাট অফ নিয়ে চিন্তা বলছি, দেখো এসআই যে রয়েছে, এসআই বা কনস্টেবল, তোমাদের প্রিলিমস এক্সাম যেটা হবে সেটাতে সবার কাট অফ এক হয়, মেন্সে তোমাদের কাট অফ লেডিদের আলাদা হয়, মেলদের আলাদা হয়। ওকে, তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবার তোমাকে ডিটেলস পড়তে হবে। দেখো দেনা পাওনা 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা ছোট গল্প। আরেকটা ডিটেলস তোমাকে মনে রাখতে হবে, এই যে দেনা পাওনা, যেটা 1931 সালে প্রেমাঙ্কুর অ্যাটর্টি পরিচালিত বাংলা চলচ্চিত্র, যার মধ্যে অমর মল্লিক, দুর্গাদাস ব্যানার্জি, জওহর গাঙ্গুলি, নিবার্ণী দেবী এবং ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন। এই সিনেমাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে। তাহলে যদি দেনা পাওনা উপন্যাস আসে তাহলে সেটার অ্যান্সার হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু তোমাদের যদি দেনা পাওনা শর্ট স্টোরিজ বা ছোট্ট গল্প আসে পরীক্ষায়, তাহলে তখন রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার হবে। এবার এখানে দেখো অপশনে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, কিন্তু প্রশ্নে তোমাকে জানতে চাইছে ছোট্ট গল্প দেনা পাওনা নামক ছোট্ট গল্পটি কার লেখা, তাহলে কি অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই ভুলগুলো কিন্তু পরীক্ষায় করবে না। এখানে আমি তোমাদের ছোট্ট গল্প পড়েছি, তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে উপন্যাসটি কার লেখা, তখন কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? অপশন অনুযায়ী তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তো এখানে দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে অপশন অনুযায়ী শিবসমুদ্রম। এবার এখানে তোমাকে অনেকগুলো ডিটেলস পড়তে হবে, সেগুলো দেখো। সবার প্রথম দেখো 4.5 মেগাওয়াট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন নিয়ার শিবসমুদ্রম, শিবসমুদ্রম ফলস বা শিবসমুদ্রম জলপ্রপাত যেটা, সেটা কোথায় রয়েছে? কাবেরী নদীর উপর রয়েছে, কর্ণাটকে। ওয়াজ দ্য ফার্স্ট মেজর পাওয়ার প্ল্যান্ট, প্রথম মেজর পাওয়ার প্ল্যান্ট ভারতে। এবার দেখো আরেকটা রয়েছে সিদ্রাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, ওকে, বা যেটাকে সিদ্রাপং হাইডেল পাওয়ার স্টেশনও বলা হয়। এইটা তোমার হচ্ছে ওল্ডেস্ট হাইডেল পাওয়ার স্টেশন অর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া। এবং আর একটা যেটা রয়েছে কোয়না হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা হচ্ছে লার্জেস্ট কমপ্লিটেড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া। এবার বিভিন্ন সময় বিভিন্ন রকম তোমাদের পরীক্ষায় অপশনে থাকবে, এবার অপশনের উপর কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো এখানে শুধুমাত্র শিবসমুদ্রম রয়েছে, সেই জন্য তোমার এখানে শিবসমুদ্রম অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং ম্যাক্সিমাম পরীক্ষাতে শিবসমুদ্রমই তোমাদের পরীক্ষায় থাকে, তো এটাই তোমরা পড়ে থাকতে পারো। কল্লোলের রচিত গ্রন্থের নাম কি? সব থেকে ইজি প্রশ্ন, সব থেকে বেশিবার আসা প্রশ্ন। দেখো কাট অফ নিয়ে এখন চিন্তা করো না, এবং আমি আরেকবার বলে দিই, আমি কাট অফ কোনোদিন মানে আগে পরীক্ষার পর বলতাম, কিন্তু এখন রিসেন্টলি ছেড়ে দিয়েছি, কারণ আমার কাট অফ কখনো ঠিক হয় না। তো বেকার তোমাদের ভুলভাল বলে কোনো লাভ নেই, তোমরা জাস্ট পড়ে যাও, পরীক্ষা যদি ভালো দিয়ে আসতে পারো তোমার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, পড়ো, এইগুলো পড়তেই হবে তোমাকে, না পড়লে হবে না। কল্হণের রচিত গ্রন্থের নাম কি? তো কল্হণের রচিত গ্রন্থের নাম হচ্ছে রাসতরঙ্গিনী। এটা সব থেকে ইজি প্রশ্ন, কিন্তু বারবার আসে। ওকে, কোন সম্রাট দেবতাদের প্রিয় বলে অভিহিত হতেন? দেবতাদের প্রিয় বা দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে অভিহিত হতেন। ওকে, অ্যান্সার করো। এটা তোমরা প্রত্যেকেই পারবে, তোমাদের অনেকবার পরীক্ষায় এসছে। তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অশোক। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কোথায় সড়ক পথ আছে? দেখো এই প্রশ্নটা একটি কনফিউজিং প্রশ্ন, কারণ এগুলোর আপডেটেড ডাটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 2019-20 ডাটা কিন্তু পাওয়া যায়নি, সেই 2015-16 কি 2010-এর এরকম ডাটা পাওয়া রয়েছে। তো সেই জন্য অপশন অনুযায়ী এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে নেপাল। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? প্রত্যেকেই পারবে। তো মনে রাখবে, বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে। অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, মুদ্রা এর সম্পূর্ণ রূপ হলো কি? তো মুদ্রা, দেখো এটা তোমাদের WBSI 2018-তে সম্ভব প্রশ্নটি এসেছিল। মুদ্রা সম্পূর্ণ রূপ হলো কি, মানে ফুল ফর্ম কি তোমার কাছে? দেখো এই অ্যাব্রিভিয়েশন বলা হয় ফুল ফর্ম গুলোকে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে। মুদ্রা এর ফুল ফর্ম কি? তো এটার ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রেফারেন্স এজেন্সি। ওকে, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। জেলা পরিষদ সভার সভাপতিত্ব কে করেন? জেলা পরিষদ সভার সভাপতিত্ব কে করেন? জেলা পরিষদ সভার সভাপতিত্ব করেন সভাধিপতি যিনি থাকেন তিনি। ওকে, অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি 44 নম্বর প্রশ্ন, সব থেকে ইম্পর্টেন্ট। মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? চিফ ইলেকশন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? বলো। তোমাদের রিসেন্টলি এনটিপিসি পরীক্ষা তো এসছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমরা অনেকদিন আগে করেছিলাম। একদম তোমাদের এখন যারা এসআই এবং কনস্টেবল হয়েছে তোমাদের জন্য পারফেক্ট একদম এই 7000 জিকে। পরীক্ষার আগে যদি তোমাদের ভোটের পর হয় তাহলে পুরো কমপ্লিট করে দিতে পারবো, দেখবে তখন পরীক্ষায় কত কমন পাবে। শুধু পড়ে যাও, ছেড়ে দিও না, এবং পরীক্ষার লাস্ট এসে দুদিন আগে এসে তখন লাস্ট মিনিট সাজেশন দেখতে এলে কিন্তু আর পারবে না, যা কম্পিটিশন এখন। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে 6 বছর। এবার তোমাকে ডিটেলস জানতে হবে। দেখো বর্তমানে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন, এটা তোমাকে জানতে হবে, সুনীল আরোরা, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসবে। ওকে, এবার দেখো আমাদের প্রশ্ন আসতে পারে যে মুখ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তাকে কে অ্যাপয়েন্ট করে, নিয়োগ কে করেন? তো তাকে অ্যাপয়েন্ট করেন আমাদের রাষ্ট্রপতি। ওকে, এরপর দেখো এখানে যে কত বছরের জন্য নিয়োগ হন, দেখুন এখানে যে প্রশ্নটা রয়েছে 6 বছর, কিন্তু এর সাথে এক্সট্রা ডিটেলস আছে যেটা তোমাকে পড়তে হবে। সবার প্রথম মনে রাখবে, হয় 6 বছর, ওকে, হয় 6 বছর, না হয় 65 বছর বয়স, যেটা আগে হবে। যদি আগে 65 বছর বয়স হয়ে যায় তাহলেও তাকে রিটায়ার করতে হবে, না হলে তার যা বয়স রয়েছে তারপর থেকে 6 বছর পর্যন্ত সে থাকবে, তারপরে তার রিটায়ার্ড হবে। ওকে, এবং দেখো প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এটাও তোমাদের পুলিশের পরীক্ষা বা পিএসসি পরীক্ষায় আসা প্রশ্ন। অ্যান্সার কি হচ্ছে? সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। বর্তমান হচ্ছেন সুনীল আরোরা, অ্যাপয়েন্ট করে রাষ্ট্রপতি। এখানে তার লেন্থ টোটাল টার্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 বছর অথবা 65 বছর বয়স, যেটা আগে হবে। তাহলে সমস্ত ডিটেলস আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? তো মনে রাখবে, শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। দেখো গুপ্ত বংশের শেষ সম্রাট কিন্তু তোমার কাছে জানতে চায়নি, তোমার কাছে জানতে চেয়েছে শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন, সেই জন্য এখানে এটা অ্যান্সার কি হয়েছে? স্কন্দগুপ্ত। ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করা হয় কাকে? এটা দেখো তোমাদের হিস্ট্রি ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবলের টোটাল 2005 সাল থেকে 2019-20 পর্যন্ত টোটাল 17টা পুলিশের পরীক্ষা হয়েছে, প্রিলিমস মেন্স মিলে। পুরোটা হিস্ট্রি থেকে 111টা প্রশ্ন এসেছিল। ওকে, তুমি যদি গুনে গুনে দেখো, আমি যেটা ক্লাস তোমাকে করিয়ে দিয়েছি, টেলিগ্রামে পিডিএফ দিয়েছি ডাব্লিউবিপি তোমাদের 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত এসআই এর 111টা প্রশ্ন একটা জিস্ট পিডিএফ দিয়েছি। সেই পিডিএফটা একদম প্রিন্ট আউট করে একদম মুখস্থ করে রাখবে, সেখান থেকে দেখো এই প্রশ্নটা কমন এসছে। ওকে, কমন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়? এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়? তো মনে রাখবে, এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে কবিরাজ বলে অভিহিত করা হয়। দিল্লি চলো এই স্লোগানটি কে দিয়েছিলেন?
বা দিল্লি চলো কে ধ্বনি তুলেছিলেন, মানে স্লোগানটি কার, দিল্লি চলো। তো অ্যান্সার কি হবে, নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সবাই এটাতে কনফিউজ হয়, অ্যান্সার করো। আমি তোমাদের অ্যান্সার গুলো একটু দেখি। যে সঠিক অ্যান্সার দেবে সবার আগে তার নাম নেবো আমি। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হচ্ছে তোমাদের 49 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি অ্যান্সার করবে। তো দেখো এখানে এটার অ্যান্সার কি হবে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবং পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটিকে ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইডার বলা হয়? এবং 49 সবার আগে অভিষেক মুখার্জি, মানস কুমার মাহাতো, তারপরে গর্তিক সেনগুপ্ত, অনেকজন ভুল অ্যান্সার দিয়েছো, প্রসাদ সিংহ সঠিক দিয়েছো, তারপরে সুমন চ্যাটার্জি, দীপঙ্কর সর্দার, এরা প্রত্যেকে কিন্তু সঠিক দিয়েছে। সৌভিক ভুল করে দিয়েছে, শুভ শুভ সাহা সঠিক করেছে, অচিন্ত সঠিক করেছে। এবার এটা লাস্ট প্রশ্ন, এটার অ্যান্সার করো। নিম্নলিখিত কোনটিকে ভারতের ইতিহাসের গ্রেট ডিভাইড বলা হয়? ওকে, তো মনে রাখবে 1921 সাল এটিকে বলা হয় ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইড। ওকে, তো টোটাল এই 50টা প্রশ্ন ছিল। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে যারা যারা অনলাইন রয়েছে একটু করে লাইক করে দাও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও, চাকরি কিন্তু পেতেই হবে, সাবস্ক্রাইবার করে রাখো, এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে, অ্যান্ড ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থেকো, গুড নাইট।